দেবীপক্ষের শুরু থেকেই শুরু হয় উৎসব পার্বণের মৌসুম। 5 দিনের পুজো পেয়ে কৈলাসে শিবের কাছে ফিরে যান উমা। ধনদেবী লক্ষ্মীও পাঁচালী শুনে মর্ত ছাড়েন। এরপর কুবেরের পুজো সম্পন্ন করে বাঙালি যখন দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনায় উদ্যত, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে ভূত চতুর্দশী। শুধু তাই নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে চৌর চতুর্দশী, নরক চতুর্দশী, যম চতুর্দশী, রূপ চতুর্দশী বা রূপ চৌদাস নামেও পরিচিত এই দিনটি। পশ্চিমা হ্যালোইন পার্টির মতো বাঙালির হ্যালোইন হচ্ছে এই ভূত চতুর্দশী। তবে জানেন কি ভূত চতুর্দশী আসলে কি? কেন পালন করা হয় এই ভূত চতুর্দশী? কেন এদিন 14 শাক খাওয়া এবং 14টি প্রদীপ জ্বালানোর বিধান? কেন এই দিনেই দেবী চামুণ্ডার পুজো করা হয়? এই দিনেই কেন মৃত পূর্বপুরুষের অশরীরী আত্মা নেমে আসে পৃথিবীতে? শ্রীরামচন্দ্র, দৈত্যরাজ বলি, ধর্মরাজ যম বা নরকাসুরের সাথে এর কী সম্পর্ক? আসুন কয়েকটি পৌরাণিক কাহিনীর আলোকে জেনে নেওয়া যাক ভূত চতুর্দশীর মাহাত্ম্য। তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্ট বক্সে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ ধন ত্রয়োদশীর পরের দিন এবং দীপান্বিতা অমাবস্যার কালীপুজোর আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী প্রসঙ্গে প্রথমেই যে ঘটনাটি সামনে আসে সেটি হল ভক্ত প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলির কাহিনী। পুরাকালে দৈত্যরাজ বলি যখন স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করেছিলেন, তখন চিন্তিত দেবগণ শরণাপন্ন হয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণুর। অত্যাচারী বলিকে দমন করতে ভগবান শ্রীহরি বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন বলিরাজার সামনে। দাবি করেছিলেন 3টি চরণ রাখার জায়গা। বলিরাজা তাকে 3টি চরণ রাখার জায়গা দানে সম্মত হলে তিনি তার এক চরণ দ্বারা সমস্ত আকাশ ব্যাপ্ত করেন। দ্বিতীয় চরণ দ্বারা আবৃত্ত করলেন সমগ্র পৃথিবী। এরপর তার শরীর থেকে তৃতীয় একটি পা বের করে বলিরাজাকে জিজ্ঞাসা করলেন, আর এক চরণ রাখি কোথায়? তখন বলিরাজা তার মাথা পেতে দিয়েছিলেন এই তৃতীয় চরণ রাখার জন্য। আর সেই চরণ দিয়েই বলিরাজাকে পাতালে প্রেরণ করেছিলেন বামন অবতার। তবে নিজের এমন দুর্গতি হবে জেনেও বলিরাজা তার মাথা পেতে দিয়েছিলেন বলে শ্রীবিষ্ণু তাকে অমরত্বের বর দিয়েছিলেন। আর সেই সাথে বছরের একটি দিন তিনি তাকে ভূত, প্রেত, পিশাচ ও অশরীরী আত্মাদের সাথে নিয়ে পৃথিবীতে উঠে আসার অনুমতিও দিয়েছিলেন। আর সেই দিনটি হচ্ছে ভূত চতুর্দশী। তবে ভৌতিক ব্যাপারটা এখানেই শেষ নয়। পুরাণ মতে এই দিনে স্বর্গ ও নরকের দ্বার সাময়িকভাবে খুলে দেওয়া হয় পরলোকগত আত্মাদের নিজ গৃহে ফেরার জন্য। তাই পিতৃকুল ও মাতৃকুলের 14 জন অশরীরী পূর্বপুরুষ নেমে আসেন গৃহস্থের বাড়িতে। যেহেতু মৃত্যুর পর মানুষের দেহ পঞ্চভূতে অর্থাৎ প্রকৃতিতে বিলীন হয়ে যায়, তাই প্রকৃতির কোল থেকে সংগ্রহ করা 14টি শাক খেয়ে পূর্বজ 14 পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার্পণ করা হয় এই তিথিতে। তাছাড়া 14 শাক ধোয়ার পর বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দেওয়া হয় সেই জল। এই 14 শাক হচ্ছে ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, শৌলভ, গুলঞ্চ, ভাটপাতা এবং শুষ্নি। তবে অঞ্চল ও মতভেদে এই শাকগুলো ভিন্ন ভিন্নও হতে দেখা যায়। এই 14 শাক খাওয়ার পিছনে কিছু বৈজ্ঞানিক কারণও বিদ্যমান। ভূত চতুর্দশীর এই সময়টা মূলত ঋতু পরিবর্তনের সময়। তাই নানা রকমের রোগের প্রাদুর্ভাব ও বহু মানুষের জীবনহানি ঘটত এই সময়টাতে। সে কারণে আশ্বিন ও কার্তিক মাসকে প্রাচীনকালে যমদষ্টা কালও বলা হতো। এই রোগ শোক থেকে মুক্তি পেতে এবং শীতের আগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই এই 14 শাক ভক্ষণের বিধান। তাছাড়া এই 14টি শাক খাওয়ার পাশাপাশি এদিন সন্ধ্যায় জ্বালানো হয় 14টি প্রদীপ। মূলত মর্তের বুকে নেমে আসা ভূত, প্রেত, পিশাচ ও অশরীরী আত্মাদের পথ দেখানোর উদ্দেশ্যেই এই দীপদান করা হয়। তবে বলিরাজার অশরীরী সাঙ্গপাঙ্গ বা 14 পুরুষের প্রেতাত্মা ছাড়াও
আরও ভৌতিক ব্যাপার রয়েছে ভূত চতুর্দশীতে। এদিন মর্তের বুকে পুজো নিতে আসেন মাতা কালিকা, তবে এদিন তিনি আসেন চামুণ্ডা রূপে। এই ভয়ঙ্করী মূর্তিতে তিনি সাথে নিয়ে আসেন 14টি প্রেতাত্মা। যদিও মাতা চামুণ্ডা ভক্তবাড়ি থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করতে মর্তে আসেন, তবুও তার 14টি অশরীরী প্রেতাত্মাকে পথ দেখানোর জন্য 14টি দীপদান করা হয়। এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় এ দিনটি পালিত হয় ভূত উৎসব হিসেবে, যেখানে পাঠ করা হয় এই মন্ত্রটি: শীতলঞ্চ সমাযুক্ত সকণ্টক দলান্বিত হর পাপ সপা মার্গে ব্রাহ্ম মান পুনঃ পুনঃ। এবার আসি যম চতুর্দশীতে। একদা যমরাজ তার নিজের যমদূতদের জিজ্ঞাসা করেন, কোনো জীবের প্রাণহরণ করার সময় তোমাদের কি তাদের ওপর দয়া হয় না? যমদূতেরা প্রথমে সংকোচ করলেও পরবর্তীতে যমরাজের সামনে একটি ঘটনার বর্ণনা করেন। ঘটনাটি হচ্ছে, হেম নামক রাজার স্ত্রী এক সুন্দর পুত্র জন্ম দেন, কিন্তু সেই পুত্র সন্তানের কোষ্ঠী বিচার করে জ্যোতিষীরা জানান বিবাহের 4 দিন পর সেই বালকের মৃত্যু হবে। এই ভবিষ্যৎবাণী শোনার পর রাজা সেই বালককে যমুনা তীরের একটি গুহায় ব্রহ্মচারী হিসেবে লালন পালন করতে শুরু করলেন। একদিন সেই যমুনা তীরে মহারাজা হংসের পুত্রী ঘোরাফেরা করছিলেন। রাজকুমার সেই রাজকুমারীকে দেখে মোহিত হয়ে যান এবং তারা একে অপরের সম্মতিতে গন্ধর্ব মতে বিবাহ সম্পাদন করেন। এরপর নিয়তির অমোঘ নিয়মে তাদের বিবাহের মাত্র 4 দিন পর রাজকুমারের মৃত্যু হয়। স্বামীর মৃত্যুতে সদ্য বিধবা রাজকুমারীর আহাজারি দেখে হৃদয় কেঁপে ওঠে আমাদের। ওই রাজকুমারের প্রাণহরণের সময় আমাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে। কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না আমরাও। এরপর একজন যমদূত যমরাজকে জিজ্ঞাসা করলেন, অকাল মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উত্তরে যমরাজ বললেন, ভূত চতুর্দশীতে দীপদান করলে অকাল মৃত্যু থেকে রেহাই পাওয়া যায়। তবে এই কাহিনীটি একটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে ধানতেরাসের কাহিনীর সাথে। তাই শাস্ত্রমতে ভূত চতুর্দশীতে বাড়ির প্রবেশদ্বারে সামান্য ধান রেখে তার উপর তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে যমদীপ দান করার বিধান। এছাড়াও ধর্মরাজ, মৃত্যু, অন্তক, বৈবস্বত, কাল, সর্বভূতক্ষয়, যম, উডুম্বর, দদ্ম, নীন, পরমেষ্ঠী, বৃকোদর, চিত্র ও চিত্রগুপ্ত এ যাবৎকালের এই 14 জন যমরাজের উদ্দেশ্যে তর্পণ করার রীতিও প্রচলিত রয়েছে আমাদের সমাজে। তাই পদ্মপুরাণে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে যম চতুর্দশীতে গঙ্গা স্নান করলে মৃত্যুর পর আর নরক দেখতে হয় না। আবার বিষ্ণুপুরাণ মতে এই তিথিতেই দুর্ধর্ষ নরকাসুরকে বধের দ্বারা ধরিত্রীর পাপ লাঘব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে কারণে এই তিথিকে নরক চতুর্দশী নামেও ডাকা হয়। এছাড়াও পুরাণে এই ভূত চতুর্দশী তিথিকেই চিহ্নিত করা হয়েছে 14 বছরের বনবাস পালন করে শ্রীরামচন্দ্রের ঘরে ফেরার দিন হিসেবে। তবে এই চতুর্দশী তিথিকে ঘিরে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি সংঘটিত হয় বাংলাদেশের ফরিদপুরে। এদিন নাকি কিছু না কিছু চুরি করতেই হয়, সেই কারণে এই অঞ্চলে এর নাম হয়েছে চৌর চতুর্দশী। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।